তো তাহলে আমরা আজকে দেখব যে শর্টকাট কিভাবে শর্টকাট তৈরি করা যায় এবং শর্টকাটের কাজগুলো কি বা আমরা কি জন্য শর্টকাটগুলো ইউজ করব। তো শর্টকাটটা জিনিসটা অনেকটা এরকম যে আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট এর আগে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করছি, অনেকেই জেন কোডিং এর নাম শুনছেন না? জেন কোডিং, তাই না? অথবা আপনার ইমেটের নাম শুনছেন? ইমেটের নাম শুনছেন না? ব্র্যাকেটস বা সাবলাইমে ইমেট আছে, আর ওইটা হলো নোটপ্যাড প্লাস প্লাসের জেন কোডিং নাম, একই জিনিস, একটু ভিন্ন আছে। তো এইটাতে দেখেন আপনারা যখন কি করতেছি, সাপোজ আমরা জাস্ট ডট দিয়ে যে কোনো একটা নাম দিয়ে ট্যাব দিচ্ছি ইমেটের ক্ষেত্রে, তখন আমাদের কিন্তু একটা কি দিচ্ছে, ডিফ সহকারে, এবং তার মধ্যে ক্লাসের মধ্যে ওই নামটা দিয়ে দিচ্ছে। বিভিন্ন কাজ হয়েছে না? আমরা কিন্তু বেশি কিছু লিখতেছি না, তাই না? আমরা কিন্তু লিখতে খুব সিম্পল, জাস্ট লিখলাম সাপোজ ডট আর ও ডাব্লিউ, রো দেওয়ার জন্য ও কিন্তু অটোমেটিক্যালি কি করতে, একটা ডিপ নিচ্ছে, ডিপের মধ্যে ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে এবং রোল লেখাটা দিয়ে দিচ্ছে, এবং ওইটাকে আবার ক্লোজও করে দিচ্ছে। এই এতগুলো কাজ কিন্তু আমার মাত্র কয়েকটা 3টা অক্ষর বা 4টা অক্ষর লিখে আমি সেটা করতে পারতেছি। তার মানে কি, আমরা শর্টকাটটা এই জন্য ইউজ করব যে আমার অনেক ইলাবোরেট একটা জিনিসটাকে খুব সংক্ষেপে ইউজ করার জন্য। আমি জাস্ট একটু সহজে ছোট একটা জিনিস কল করে দেব, ওইটার জন্য আমার অনেক বড় কাজ হয়ে যাবে। এটা অ্যাজ একদম ফাংশন, মানে পিএইচপি ফাংশন যেরকম কাজ করে থাকে, এই শর্টকাটটাও মনে করেন যে ওয়ার্ডপ্রেসের দিক দিয়ে ফাংশনের মতো কাজ করে। পিএইচপিতে যেরকম ফাংশন, সেরকম আপনার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে শর্টকাট। তো আমরা এটা একটু দেখি, তাহলে জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হবে। তো আমাদের থিমটা কোথায় আছে? htdocs, মডার্ন না, কন্টেন্ট থিমস মডার্ন না, ওকে, এর মধ্যে ফাংশন ডট পিএইচপি, তাই না? আচ্ছা, তো আমরা এর আগে একটু দেখেছিলাম যে দেখাচ্ছে জাস্ট একটা সিম্পল একটা ফাংশন বানানো হয়েছিল এবং ওইটাকে শর্টকাটে অ্যাড শর্টকাট করা হয়েছিল। তো আমাদের কাজটা মূলত ওই রকম শর্টকাটই করতে হয়, কিন্তু ওর মধ্যে আমরা বিভিন্ন প্যারামিটার দিয়ে ওইটাকে অ্যাক্সেস করতে পারি, যাতে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। দেখা যায় ছোট করলে এরকম থাকলে দেখা যাচ্ছে না? ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখি আমাদের অ্যাড শর্টকাট করা ছিল কিনা। আচ্ছা, এই যে শর্টকাট, ঠিক আছে। আমাদের এটা হলো সিআইটি স্লাইডার শর্টকাট নামে আমরা জাস্ট একটা ফাংশন বানাইছিলাম, তাই না? এর কিন্তু কোনো প্যারামিটার দেওয়া হয় নাই এখন, এবং এটা ফার্স্টে আমরা ওবি স্টার দিয়ে দিচ্ছি যাতে আউটপুট বাফারটা শুরু হয়ে যায়, এবং সর্বশেষ পর্যায়ে কি করছি, এখানে রিটার্ন ওবি গেট ক্লিন করছি। তার মানে ওই ফাংশনটা শুরু করার থেকে এই ফাংশনটা শুরু হওয়া পর্যন্ত এর মাঝখানে যত কিছু আছে প্রত্যেকটা জিনিস আমাকে রিটার্ন করে দিবে। সম্পূর্ণ জিনিসটা, সম্পূর্ণ ডেটাটাকে আমাকে রিটার্ন করবে, একো করে দিবে না। যদি আমরা এখানে একো করে দিতাম তাহলে ওটাকে একো করে দিত। আর অ্যাড শর্টকাট, এইটাই মূলত আমাদের শর্টকাট বানানোর যেই আর কি হুক ঠিক না, এটা একটা ফাংশনই, বা এটা হলো আপনার হুকের মতো ওই রকমই কাজ করে। তো সেটা কি, অ্যাড শর্টকাটের মধ্যে আমাদের ফার্স্টে বলে দিতে হবে যে কোন নামে আমরা শর্টকাটটা তৈরি করতে চাই, যে কোনো একটা নাম দিতে হবে, এবং তার পরবর্তীতে আমাদের ফলব্যাক যে কলব্যাক যে ফাংশনটা সেটা দিয়ে দিতে হবে। এবং এই ফাংশনটা কি, আমরা উপরে যে ফাংশনটা তৈরি করছি এইটাই কিন্তু সেম একই জিনিস। আচ্ছা, আমরা একটা কাজ করি একটু, একটা এই জায়গায় একটা হলো প্লাগ ইন অ্যাড করে দিই, তাহলে আমাদের আর কাজ করতে সুবিধা হবে, যেটা হলো কুইক সার্চ। আচ্ছা, অনেক দেরি করছে, তো আমরা কি করব, কুইক সার্চ। কুইক সার্চ, এই যে কুইক সার্চ যেটা আছে দেখেন, এটা কি দিয়ে দিছে, অটোমেটিক্যালি হাইলাইট করবে আর কি সিলেক্টেড ওয়ার্ড, যেটা কি লাইক নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাসে এরকম একটা সার্চে ডাবল ক্লিক করলে ওই চলে আসতো, ওই রকম সাজেশন দেখাইতো। তো এটা কাজের দিক দিয়ে অনেক সুবিধা চলে আসে, যে আপনাকে বারবার সার্চ করার জন্য কন্ট্রোল এফ দিয়ে সার্চ করা লাগে না, জাস্ট এরকম ডাবল ক্লিক করলে এটা আরও যত জায়গা আছে তত জায়গায় আপনাকে দেখাই দিবে। তবে এটা প্লাগইনটা অ্যাড করছি, তো জাস্ট আমাকে একটু রিফ্রেশ করতে হবে প্লাগইনটা কাজ করার জন্য। আচ্ছা, তো দেখেন আমি এখানে যখন ডাবল ক্লিক করতে এইটুকু আমার কিন্তু হাইলাইট হয়ে গেছে না, এবং পাশে একটা জিনিস খেয়াল করে দেখেন কত জায়গা আছে, এই জায়গায় একটু ইয়েলো কালার হয়ে আছে, এবং নিচে এখানেও ইয়েলো কালার হয়ে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে একই নামটা আমাদের নিচেও আছে, দেখছেন একই নাম, কিন্তু দুইটা কিন্তু আমাদের সেম ম্যাচ করছে। তো তার মানে মূলত আমাদের কলব্যাক ফাংশনগুলো কিন্তু ইউজ করার জন্য আমাদের ফাংশনের যে প্যারেন্থেসিস ওইটা দেওয়া লাগে না, জাস্ট ফাংশন নামটা বলে দিতে হয়।
তো আমরা কি করলাম, একটা ফার্স্টে ফাংশন তৈরি করলাম, ফাংশনের মধ্যে এক্স ওয়াই জেড যাই থাকুক না কেন ওই জিনিসটা আছে। তারপর আমরা ওইটাকে একটা শর্টকাট বানাচ্ছি। শর্টকাটের নামটা কি দেওয়া আছে এখানে বলেন তো? সিআইটি স্লাইডার, এইটা হলো শর্টকাটের নেমটা। এই শর্টকাটের নেমের মধ্যে আমার যদি আমি কোথাও এটাকে কল করি তাহলে কিন্তু আমার উপরে যত কিছু আছে সব কিছু একবার দেখাই দিবে, তাই না? এবং সেটা আমরা যে কোনো এক জায়গায় হয়তো বা ট্রাইও করে দেখছিলাম। এবং শর্টকাটটাকে যখন ইউজ করতে হয়, ইউজ করার সময় কি দিতে হয়, ইউজ করার সময় এরকমভাবে লিখতে হয়, একটা ব্র্যাকেটের মধ্যে জাস্ট ওই নামটা দিয়ে দিতে হয়। আমরা যখন দিব কি এরকমভাবে যখন কোথাও লিখবো, এটাকে যখন আমাদের যখন এডিটর থাকে না, যে এডিটর আমরা পোস্ট যখন দেই, এডিটরের মধ্যে জাস্ট আপনি এতটুকু লিখে দেবেন সিআইটি স্লাইডার, এবং দুই সাইডে আমাদের ব্র্যাকেট থাকবে। এইটার কারণে আমাদের সম্পূর্ণ এর ভিতর যত লেখা আছে, যত কোয়েরি করা আছে বা আমাদের যে ল্যাপটপ চালানো আছে, প্রত্যেকটা জিনিসের আউটপুটটা আমরা ওইখানে দেখতে পারবো। এবং এইটাকে ইচ্ছা করলে কি করা যায়, আমরা ফাংশনের মধ্যে প্যারামিটার নিতে পারি না? প্যারামিটার, অনেক প্যারামিটার পাস করা যায়, তাই না? এবং ওইটার সাপেক্ষে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে বা বিভিন্ন ধরনের আউটপুট, অন্য অন্য ধরনের আউটপুট দেখাইতে পারি। তো ঠিক একইভাবে আমরা স্লাইডারে এই শর্টকাটের মধ্যেও আমরা প্যারামিটার নিতে পারবো, তবে ওইটার নাম হবে তখন অ্যাট্রিবিউট। আমরা যেমন ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট নেই না, সেরকম অ্যাট্রিবিউট হিসাবে এটাকে ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি রকম ইউজ করব, আমি জাস্ট ইউজের জিনিসগুলো দেখাচ্ছি যে কীভাবে ইউজ করতে হয়। আমাদের যদি কোনো একটা অ্যাট্রিবিউট থাকতো, সাপোজ আইডি নামে যদি কোনো অ্যাট্রিবিউট থাকতো, তাহলে এইখানে আমরা আইডি দিয়ে দিতাম এবং ঠিক একইভাবে ইকুয়াল দিতাম আমরা যেভাবে ট্যাগগুলোতে দেই, এবং তারপর আমরা কি করব, আমাদের কোটেশনের মধ্যে তার ভ্যালুটা দিয়ে দিতে হবে। সাপোজ আমরা এখানে দিলাম 40। তো তার মানে কি হচ্ছে, আমাদের যদি, আমি কিন্তু আবার বলছি, এটা যদি আমাদের অ্যাট্রিবিউট সাপোর্ট দেওয়া থাকে, আমাদের শর্ট কোডে যদি অ্যাট্রিবিউট দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। তো তাহলে আমাদের কি করতে হবে, যদি আমরা কোনো অ্যাট্রিবিউট রাখি তাহলে আমরা অ্যাট্রিবিউটগুলো এইভাবে ইউজ করতে হবে। তো অ্যাট্রিবিউট শুধুমাত্র একটাই না, আমরা যত খুশি তত অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। সাপোজ আপনি যে কোনো একটা দিলেন কি, যে পোস্ট টাইপ, পোস্ট টাইপ নামে আপনি একটা অ্যাট্রিবিউট নিয়ে রাখছেন এবং সেটা ভ্যালু দিবেন। সাপোজ এটা কি দিয়ে দিবেন, দিয়ে দিলেন যে হলো আপনার সিআইটি, যে কোনো একটা ভ্যালু দিলেন। তো এই যে আমরা এইভাবে এই জিনিসগুলোকে প্রত্যেকটা অ্যাট্রিবিউট দিয়ে যদি দেওয়া থাকে, আমরা ফাংশনে এইভাবেই ইউজ করতে হয়, ইউজ করার সময় এইভাবে করতে হয়। এইবার আমরা কি করব, এই যে অ্যাট্রিবিউটগুলো কীভাবে আমরা সেট করব, তাই না? আমাদের তো শর্ট কোডের সাথে এটা একটা লিঙ্ক থাকতে হবে, যে যেমন আমরা আইডি দিচ্ছি, আইডি কীভাবে ও ঠিক পাবে, বা আমরা যে পোস্ট টাইপ দিচ্ছি এইটা কীভাবে ঠিক পাবে, তাই না? এই জিনিসগুলো আমরা মূলত এখন দেখব। আচ্ছা, তো তাহলে আমরা একদম নতুন করে শুরু করি। মনে করেন এই জিনিসগুলো আমরা এইখান থেকে কেটে দিই, এগুলো আর আমাদের দরকার নাই। আচ্ছা, এটা মনে হয় কোথাও আবার কল করা আছে, তাই না? কেটে দিলে আবার আমাদের এরর দেখাবে, তার থেকে আমাদের এটা এরকম থাক, আমরা নিচে শুরু করি, ঠিক আছে? আমরা নিচে নতুন করে আবার শর্টকাট শুরু করি। ওকে, আমরা সাপোজ এইখান থেকে আমরা কি করব, এখন শর্টকাটগুলো শুরু করব। তো শর্টকাটের জন্য আমাদের কোডেক্সের মধ্যে আছে, কোডেক্সের মধ্যে আমরা শর্টকাটের জিনিসগুলো, ফাংশনগুলো কীভাবে কী করতে হবে সব জিনিসগুলো আমরা দেখতে পারবো। তো ওয়ার্ডপ্রেস কাস্টম শর্টকাট নামে দিয়ে শর্টকাট এপিআই, এইখানে আমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেওয়া আছে। আচ্ছা, তো এইখানে দেখেন আমরা যেরকম এর আগে করছি অনেকটা সেরকমই, তো এছাড়া আর কি আরও বিভিন্ন ইলাবোরেট করে দেওয়া আছে। তো আমরা এই জিনিসগুলো প্রত্যেকটাই দেখব, ঠিক আছে? আমরা কি এর আগের দিনে কোনো অ্যাট্রিবিউট নিয়ে দেখাইছিলাম? মনে হয় না, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা একদম ফার্স্ট থেকে আমরা শুরু করি। একদম মনে করেন যে এর আগে যা করা হয়েছে কিছুই হয় নাই, এখন নতুন করে শুরু হচ্ছে। আচ্ছা, তো তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই ফার্স্টে একটা ফাংশন নিতে হবে। আচ্ছা, তো আর হলো যে শর্টকাটগুলো আমরা কি জন্য মূলত তৈরি করতেছি বা কি জন্য এইভাবে ইউজ করতেছি, সেটারও একটা কারণ জেনে রাখা দরকার, তাই না? এইটা আমরা কি জন্য তৈরি করতেছি, যে আপনার যখন একটা পেজ তৈরি করবেন, তো পেজের মধ্যে আপনার বিভিন্ন ধরনের সেকশন থাকতে পারে, তাই না? দেখা যাচ্ছে আপনার একটা পেজেতে আপনার সেকশন একটা আছে উপরে আর একটা পেজ আছে নিচে, বা আপনার টোটাল মোটের উপরে আপনার ওয়েবসাইটটাতে সেকশন আছে মনে করেন যে আমাদের 20টা সেকশন আছে। এইটাই বিভিন্ন পেজেতে বিভিন্নভাবে এক একভাবে ঘুরে ফিরে আমাদের ওইগুলো ইউজ করা হয়েছে। তো
তো আপনি যদি প্রত্যেকটা পেজেতে যদি স্ট্যাটিকভাবে দিয়ে রাখেন যে আমার এখানে এই সেকশনটা থাকবে, নিচে আমার এই সেকশন থাকবে, কিন্তু একজন ইউজার বা একজন যে ক্লায়েন্ট তার দেখা যাচ্ছে একটা সেকশন প্রয়োজন নাও হতে পারে, তাই না, বা সে ওইটাকে রিমুভ করতে হতে পারে, তো সে তো আর থিমের মধ্যে থেকে থিম ডিলিট করবে না, তাই না, কোড ডিলিট করবে না। এই জন্য আমাদের কি করতে হবে, এমনভাবে থিমগুলোকে ফ্লেক্সিবল করে তৈরি করে রাখতে হবে যাতে যে কোনো ক্লায়েন্ট বা যে ইউজার সে খুব সহজে আপনার এই এক একটা সেকশন ইউজ করতে পারে বা ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারে বা ওইটাকে মডিফাই করতে পারে। আর এইটার জন্য যে একটা আমরা সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত যে একটা প্লাগইন আছে ভিজুয়াল কম্পোজার, এটা মূলত পেজ বিল্ডারের একটা প্লাগইন। তো আমরা ভিজুয়াল কম্পোজারটা ইউজ করব এবং ভিজুয়াল কম্পোজারটা মূলত কাজ করতে হলে এই শর্টকাট দিয়েই কাজ করাইতে হয়। এই শর্টকাটটাকে আমাদের ভিজুয়াল কম্পোজারের সাথে লিঙ্ক করে রাখতে হয়। লিঙ্ক করে রাখলে আপনার ওই ভিজুয়াল কম্পোজারতে যখন আমরা সিলেক্ট করে দেবো এক এক পেজের মধ্যে, তখন ওইটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। আমাদেরকে যেমন একটু আগে এইভাবে লিখে রাখছিল না, হাতে হাতে লিখে দিচ্ছিলাম, হাতে হাতে লিখে দিলেও হবে, কিন্তু এই হাতে হাতে লিখেটা না লিখে অটোমেটিক্যালি ভিজুয়াল কম্পোজারের মাধ্যমে খুব সহজে এটাকে জেনারেট করা যাবে, শর্টকাটে জেনারেট করা যাবে। তো যাই হোক, আমরা ওই জিনিসটাতে যখন আমরা ওই জায়গায় যাব তখন আমরা এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হব। এখন আপাতত দেখি কীভাবে কাজগুলো করতে হবে। তো যে কোনো একটা ফাংশন আমরা তৈরি করব শর্টকাটের জন্য। তো আমরা নাম দিলাম সাপোজ কাস্টম শর্টকাট। কাস্টম শর্টকাট নামে একটা ফাংশন রাখলাম, ঠিক আছে। আমরা শর্টকাট একটা ফাংশন তৈরি করলাম কাস্টম শর্টকাট এই নামে। আচ্ছা, তো এই শর্টকাট এর মধ্যে কি করব, আমাদের শর্টকাটের জন্য দুইটা প্যারামিটার এইখানে নেই, একটা আমাদের আর্গুমেন্টসগুলো মানে আমাদের অ্যাট্রিবিউটগুলোর জন্য, আর একটা আমাদের কন্টেন্টের জন্য। আপনি যে কোনো নামে আপনি রাখতে পারেন এখানে প্যারামিটার, এ আর জি মানে আর্গুমেন্ট এই হিসাবে রাখতে পারেন, বা এটিটি আর রাখতে পারেন অ্যাট্রিবিউট হিসাবে, যে কোনো নাম। এবং তারপরেরটা কি, দ্বিতীয়টা হলো আমাদের কন্টেন্টের জন্য। তো সেটা হলো সাধারণত সবাই কন্টেন্ট নামে রাখে, আপনি ইচ্ছা করলে অন্য কোনো নামেও রাখতে পারেন। এটা আর কি সামঞ্জস্য রাখা যে বোঝানোর ক্ষেত্রে যে আমরা এইগুলাই অ্যাট্রিবিউটের জন্য ইউজ করতেছি এবং দ্বিতীয়টা আমাদের কন্টেন্টের জন্য ইউজ করতেছি। এবং যে যদি কোনো একটা প্যারামিটার আপনি অপশনাল রাখতে চান তাহলে কি করতে হয় মনে আছে? পিএইচপি ফাংশনের সময় দেখানো হয়েছিল যে আমি যদি এরকম রাখি তাহলে কিন্তু আমাকে অবশ্যই প্রথম দুইটা প্যারামিটারই দিতে হবে। যখন আমি এটাকে কল করবো দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে, তাই না? দ্বিতীয় আর্গুমেন্টটা যদি আমি চাই যে দ্বিতীয় আর্গুমেন্টটা দিলেও হবে না দিলেও হবে, এই যে অপশনাল করতে হলে আমাদের কি করতে হবে? জি, এটা তখন আমাদেরকে এইখানে ডিফাইন করে দিতে হবে এর ভ্যালু, একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হবে। যেমন আমরা যদি দিয়ে দিই যে সাপোজ কন্টেন্ট ইকুয়াল 1, তাহলে কি করবে ও অটোমেটিক্যালি দ্বিতীয় যে প্যারামিটারটা আছে ওইটা আর্গুমেন্ট হিসেবে 1টা নিয়ে নিবে, প্রত্যেকবার 1টা নিয়ে নেবে। এই জন্য আমাকে ওইটা দেওয়া লাগবে না, দিলে যদি দেই তাহলে ওইটা আমাদের রিপ্লেস হয়ে যাবে, আর যদি না দেই তাহলে আমাদের 1 নিবে। তো আমি সেই ক্ষেত্রে কি করব, এখানে নাল দিয়ে রাখি, মানে আমাদের কিছুই না, কোনো ভ্যালু নাই, তাই না? আমরা কিছু না দিলে আমাদের ওইটা নাল থাকবে, আর যদি আমাদের কিছু থাকে সেই ক্ষেত্রে আমাদের তখন ওইটা হয়ে যাবে। জাস্ট এটা আর কি প্যারামিটার আমাদের শর্টকাট এই দুইটা অ্যাকসেপ্ট করে, আমরা সেটা রাখলাম। এবার এর মধ্যে আমরা কিছু একটা লিখে দিতে পারি। সাপোজ আমরা জাস্ট এমনি ফার্স্টে এইটাকে নিয়ে কোনো কাজ করতেছি না, মনে করেন যে আমরা প্রিন্টার করব, প্রিন্টার। তো প্রিন্টার কাকে করব, এই যে এটিটিআর আছে না, এইটাকে আমরা প্রিন্টার করে দিলাম বোঝার ক্ষেত্রে যে আমরা অ্যাট্রিবিউটগুলো মূলত কিভাবে কাজ করবে। এবং তারপর আমাদের কি ফাংশন ইউজ করতে হবে, অ্যাড শর্টকাট। অ্যাড শর্টকাটের মধ্যে ফার্স্ট প্যারামিটার হিসেবে কি দিতে হবে, যে কোনো নাম যেই নামে আমরা শর্টকাটটা তৈরি করতে যাচ্ছি। তো আমরা সাপোজ এখানেও দিলাম যে কাস্টম শর্টকাট, অনেক বড় নাম দিয়ে দিলাম, তারপর দিলাম চেক করার জন্য। এবং দ্বিতীয় প্যারামিটার হিসেবে আমাদের কি দিতে হবে, হ্যাঁ আমাদের যে ফাংশনের নামটা সেটা দিয়ে দিতে হবে, কলব্যাক ফাংশন নাম। ওকে, তো তাহলে কিন্তু আমাদের কি হলো, শর্টকাটটা তৈরি হয়ে গেল। যে শর্টকাটটা মূলত কি কাজ করবে, যে ফার্স্ট যে প্যারামিটারটা এখানে আছে এটিটিআর মানে অ্যাট্রিবিউটস, ওইগুলা কি কি অ্যাট্রিবিউটস দিছি সেইগুলো আমার একটা লিস্ট দেখাবে, ঠিক আছে? ওকে, তো তাহলে আমরা এটাকে ইউজ করি। তো ইউজ করব কোথায়, আমাদের যে কোনো একটা পেজ বানাইতে হবে। পেজ.পিএইচপি করা আছে না, পেজ.পিএইচপি করা আছে, তাই না? তো তাহলে আমরা যে কোনো একটা সিম্পলভাবে যে কোনো একটা পেজ তৈরি করি।
ওকে, তো তাহলে আমরা কি করব, পেজেসের মধ্যে যাচ্ছি, মানে জাস্ট আমরা এটা দেখানোর জন্য পেজের মধ্যেও দিতে পারি, পোস্টের মধ্যেও দিতে পারি, কারণ আমরা যে যত জায়গায় আমাদের এডিটরটা আছে তত জায়গায় আমরা শর্টকাটগুলো ইউজ করতে পারবো। এবং রিসেন্টলি নতুনভাবে আমাদের যে ভার্সনটা আছে 4.8, এইটাতে কি আছে, আমাদের উইজেটের মধ্যেও কিন্তু এসি ফর মানে যে এডিটরটা ওইটা আছে। সুতরাং আমরা কিন্তু এখন থেকে উইজেটের মধ্যেও ইচ্ছা করলে শর্টকাট ইউজ করতে পারবো। তো যাই হোক, এবং ইচ্ছা করলে আমরা পিএইচপির মধ্যে সরাসরি ইউজ করতে পারবো ডু শর্টকাটের মাধ্যমে। ডু শর্টকাট এই ফাংশনের মধ্যে যদি আমরা ওই শর্টকাটের নামটা দিয়ে দিই সেক্ষেত্রে ইউজ করা যাবে। তো যাই হোক, আমরা ফার্স্টের থেকে এক এক করে দেখি আস্তে আস্তে। স্যাম্পল পেজের মধ্যে কিছু আছে কিনা দেখেন। আচ্ছা, স্যাম্পল পেজের মধ্যে মনে করেন কিছু নাই, আমরা এর নিচে এইটাকে ইউজ করি, ঠিক আছে। তো তাহলে কি করব, এটাকে এডিট দিব। তো এডিট দিলে আমাদের এই যে এডিটর, এইটার মধ্যে মূলত কিন্তু আমাদের সব কন্টেন্ট দেখাচ্ছে, তাই না। আমরা সাপোজ এর নিচে অথবা মাঝখানে যেখানে আপনার ইচ্ছা সেখানে কি করব, ইউজ করতে হলে ফার্স্টে কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে, তাই না। এবং ব্র্যাকেটের মধ্যে কি দিতে হবে, আমাদের শর্টকাটের নামটা। জাস্ট আমরা এতটুকু লিখলাম, আর কিছুই না, ঠিক আছে। এবার কি করব, ভিজুয়াল মোডে দিলেও হবে, টেক্সট মোডে দিলেও হবে, আপনার শর্টকাটের জন্য এটা ফ্লেক্সিবল। এটাতে আমাদের যেমন এইখানে শর্টকাট বাদে অন্য কিছু লিখলে কিন্তু ভিজুয়ালে যদি দেন ওটা কিন্তু অটোমেটিক ঠিক হুবহু ওইটাই শো করে। বাট এই যখন আমাদের শর্টকাট হবে তখন ওইটা ভিজুয়ালে দিলেও তখন আর ওই লেখাটা দেখাবে না, ওইটা পরিবর্তে তখন আমাদের কি করবে, ওইটার রিপ্রেজেন্ট হিসেবে যে ফাংশনটা আছে ওইটাকে কল করবে। তো আপডেট দেই। এখন আমরা দেখি এখানে কোনো একটা পরিবর্তন মানে কোনো পরিবর্তন হয়েছে কিনা। কোনো পরিবর্তন আছে নাই, তার কারণ কি, প্রিন্টার করবে কি, ওর মধ্যে তো কোনো কন্টেন্ট নাই, তাই না। তো আমরা যদি এখন একটা কাজ করি, এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট দেই, আমাদের কিন্তু অ্যাট্রিবিউট এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট করা নাই, তাই না। আমরা যে কোনো নামে দিতে পারি। সাপোজ কি দিলাম, নেম দিলাম, নেম ইকুয়াল কি, সাপোজ লিঙ্কন। জি, ফার্স্ট ব্র্যাকেট না, এটা তো আমাদের যে ব্র্যাকেট টোটাল অ্যাট্রিবিউট ইউজ করতেছি। অ্যাট্রিবিউটস আমরা ট্যাগের মধ্যে যেরকম দেই, এইচটিএমএল ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করি না, যেমন এ ট্যাগের মধ্যে দেখা যাচ্ছে আপনার কি করব, এসআরসি দিয়ে দেওয়া হয় না সেরকম, বা এইচআরইএফ দেওয়া হয় হাইপার রেফারেন্স যে লিঙ্কটা, সেটার জন্য ওই রকম ভাবে। তো যাক, আমরা জাস্ট এইটুকু রাখলাম। এবার এটাকে আপডেট করে এবার দেখি আমাদের এখানে কোনো পরিবর্তন আছে কিনা। কোনো পরিবর্তন আছে, কোনো একটা পরিবর্তন আসছে, তাই না, উপরে আসছে, যদিও নিচে দিছে এটা উপরে দেখাচ্ছে। তো দেখছেন এখানে কিন্তু একটা কি আসছে, অ্যারে আসছে, আমাদের অ্যারে আসছে, এবং তার মধ্যে কি আছে, নেম নামে একটা কি আছে, এবং তার ভ্যালু হিসাবে আমাদের লিঙ্কন মিয়া আছে। তার মানে কি, এইটা আমাদের অটোমেটিক্যালি একটা অ্যারে বানিয়ে ফেলে। আমরা যতগুলা অ্যাট্রিবিউট দিব ততগুলো ও কি করে, অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করে। আমরা যেই অ্যাট্রিবিউটের যে নেমটা দিচ্ছি সেটা আমাদের কি হিসাবে পরিণত হচ্ছে, এবং যার ওইটার যে ভ্যালুটা দিচ্ছি সেটা আমাদের ওইটার ভ্যালু হিসাবে সংরক্ষণ হচ্ছে, তাই না। আমরা শুধুমাত্র এখন এইটাই না, আমরা তো আরো অনেক অ্যাট্রিবিউট দিতে পারি না। সাপোজ আমরা এখানে কি দিলাম, আমরা দিলাম রোল ইকুয়াল সামথিং, আমরা এখানে কিছু একটা দিব, তাই না। 1 2 3 দিলাম, সরি 1 2 3। তো আচ্ছা, তো 1 2 3 দিলে এখন আমরা যদি এটাকে আপডেট করি তাহলে আমরা কি আরো কিছু পরিবর্তন দেখতে পারবো না, কি হবে বলেন তো। হ্যাঁ, আমাদের এই নেমের নিচে আরো একটা নতুন আরেকটা আইটেম আসবে যেখানে আমাদের দেখাবে রোল, দেখছেন রোল, এবং যার ভ্যালু আছে 1 2 3। তার মানে আমরা বুঝতে পারলাম যে এরকম ভাবে আমরা এখানে যতগুলো অ্যাট্রিবিউট দেই প্রত্যেকটা কোথায় যায়, অটোমেটিক্যালি ফার্স্ট যে প্যারামিটারটা আছে, এই ফাংশন যে ফার্স্ট যে প্যারামিটারটা আছে এটি টিআর, এইটার মধ্যে চলে যায়, তাই না। সেই হিসাবেই তো আমাদেরকে দেখাচ্ছে, কারণ আমরা তো ওইটাকেই প্রিন্টার করলাম, অটোমেটিক্যালি ওইখানে যে ওই আর্গুমেন্ট হিসেবে পাস করে। ওকে, এইবার আমরা আসি কন্টেন্টের ব্যাপারটা, তাই না। এবার আমাদের দেখেন, আমাদের যখন আমরা ট্যাগ করছি এইচটিএমএল এর সময়, তখন আমরা দুই ধরনের ট্যাগ করছি না। একটা হলো আমাদের কি সেলফ ইনক্লোজ ট্যাগ, বা যেটা হলো আমাদের সিঙ্গেল ট্যাগ নামে পরিচিত, তাই না। আর আমরা কি আরেকটা আছে ডাবল ট্যাগ নামে পরিচিত, যেটা হলো আমাদের সেলফ ইনক্লোজ না, তাই না। তো তার মানে আমাদের কি একটা আছে আমাদের সেলফ ইনক্লোজ, আর একটা আমাদের আছে ওইটার নামটা কি যেন আমার খেয়াল হচ্ছে না, আর একটা হলো সেলফ ইনক্লোজ হয় না, ওইটাকে ইনক্লোজ করে দিতে হয়,
তাই না? যেমন সাপোজ এর একটা উদাহরণ কি, আমাদের যেমন আছে কি ব্রেকের জন্য বিআর ইউজ করি না, বিআর নামে একটা আমাদের ট্যাগ আছে, যেটা কিন্তু ওটা সেলফ ইনক্লোজ, তাই না? ওটা ক্লোজ করা লাগে না। যেমন আমাদের বহুল প্রচলিত বহুল ব্যবহৃত আইএমজি ট্যাগ, এটা কি ক্লোজ করা লাগে? ক্লোজ করা লাগে না, এগুলো কি সেলফ ইনক্লোজ, নিজে থেকে ক্লোজ করে দেয়। বাট আমাদের যখন কোনো একটা অ্যাক্টিভিটি ইউজ করি, যখন কোনো ডিপ ইউজ করি, তাই না, ডিপ নামে যখন কোনো ট্যাগ ইউজ করি, এটা কিন্তু আমাদের মাস্ট বি কি ক্লোজ করে দিতে হয়, তাছাড়া কিন্তু আমাদের কাজ করে না, তাই না? তো ঠিক একই রকমভাবে আমাদের শর্টকাটগুলো আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা কি, একটা হলো সেলফ ইনক্লোজ, এটার আমার অন্য কোনো মানে ক্লোজ করার কোনো প্রয়োজন নাই, অটোমেটিক্যালি ওইটাকে নিজে থেকে ক্লোজ করে নিবে। আরেকটা থাকবে কি, আমাদের এটা ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? তো ক্লোজ করে দিতে হবে, এটাও ঠিক একই রকম অ্যাট্রিবিউটের ট্যাগের মতো ইউজ করবো। ট্যাগ যেমন আমরা যেই নামের ট্যাগ শুরু করা হয়, ঠিক ওই ট্যাগটাই কি একটা ব্যাকস্ল্যাশ, একটা স্ল্যাশ দিয়ে তারপর শেষ করা হয় না? ঠিক এইটাও আমাদের ওই রকমই করতে হবে। যদি আমরা এইটাকেই ডাবল ট্যাগ হিসেবে ইউজ করতে চাই, মানে ডাবল শর্টকাটের মধ্যে করে ইউজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? শেষ করার জন্য আমাদের ফার্স্ট একটা ব্র্যাকেট দিতে হবে, একটা কি দিতে হবে, স্ল্যাশ দিতে হবে, তারপর আমাদের এই যে কাস্টম শর্টকাট, যে শর্টকাটের নেমটা সেইটা দিয়ে দিতে হবে, তাই না? এখন দেখেন আমরা কি করলাম, কোনো ডিভের ক্ষেত্রে বা কোনো H1 এর ক্ষেত্রে একটা বিবেচনা করে দেখেন, আমরা H1 শুরু করলাম, H1 শেষ করলাম, এর মধ্যে যদি কোনো কন্টেন্ট না দেয়, কোনো কিছু না দেয়, তাহলে ও কি কিছু দেখাবে? কেউ দেখাবে না, তাই না? ঠিক একই রকমভাবে আমরা কি করব, এটাকে সেভ করলাম এবং এই জায়গায় যে প্রিন্ট আউট করছিলাম না, ওর নিচে আমরা আরেকটা জিনিস করি, যেটা হলো একো করি, কারণ এ হলো স্কেলার ডাটা নিবে, যেটা হলো একো করব কাকে, কন্টেন্টকে। আমরা কন্টেন্টকে একো করতেছি ওইটার নিচে, ঠিক আছে? নিচে বলতে ওর সাথে আর কি দেখাবে বা ওইরকম। তো এখন আমরা এটা একটু রিফ্রেশ করি, দেখি আমাদের কিছু দেখায় কিনা। কিছু আছে? কিছু নাই, তাই না? জাস্ট তাই, আমাদের কিছু কিন্তু দেখাচ্ছে না। বাট এখন যদি আমরা মাঝখানে কিছু দেই, সাপোজ আমরা কি লিখলাম যে দিস ইজ কন্টেন্ট, দিস ইজ কন্টেন্ট, আমি এতটুকু লিখলাম, কোথায় লিখলাম? শর্টকাট আমাদের দুইটা শর্টকাটে ক্লোজ হওয়ার মাঝখানে লিখলাম, তাই না? আচ্ছা, এইটাকে যদি এখন আমরা এটাকে আপডেট করি, তাহলে আমরা এখানে রিলোড করলে কি দেখতে পাবো? কিছু দেখা যায়? দিস ইজ কন্টেন্ট আসছে, কন্টেন্ট আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম কি, যদি আমরা কোনো সেলফ ইনক্লোজ বাদে যে শর্টকাটটা আছে ওইটা যদি ইউজ করি, ওইটার মাঝখানে যে কন্টেন্টগুলো লিখবো, মানে যাই লিখবো, ওইটা আমাদের অটোমেটিক্যালি কোন জায়গায় যে ওটা হিট করবে, আমাদের ফাংশনের যে দ্বিতীয় যে প্যারামিটারটা ছিল কন্টেন্ট, ওইটাতে যে হিট করবে। তার মানে আমরা ওই কন্টেন্টগুলোকে পাবো, দ্বিতীয় যে প্যারামিটারটা রাখবো ওইটার যে ভেরিয়েবল, ওই ভেরিয়েবলের মধ্যে আমরা জিনিসগুলো পাবো। এইটা হলো মেন যে কোর কনসেপ্টটা, আমাদের শর্টকাটে যে মেন যে কোর কনসেপ্ট, সেইটা মূলত এইটাই, ঠিক আছে? এখন এইটাকে আমরা ইমপ্লিমেন্ট করব বিভিন্নভাবে। তো তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আমরা কোনো শর্টকাটের মধ্যে ইনক্লোজ শর্টকাট যদি ইউজ করি, শুধুমাত্র আমরা অ্যাট্রিবিউট দিতে পারবো, ওইটাতে কোনো কন্টেন্ট ইউজ করার কোনো সুযোগ আছে? কোনো কন্টেন্ট ইউজ করার সুযোগ নাই। কিন্তু যদি ওইটাকে আমরা ইনক্লোজ না করে, সেলফ ইনক্লোজ না করে, যে ইনক্লোজ করে দেই নিজে থেকে, তাহলে এই যে যখন শুরু করলাম, মানে আমাদের ওপেনিং যে শর্টকাটটা এবং ক্লোজিং শর্টকাটটা, তার মাঝখানে আমরা যতটুকু লিখবো সেটা অটোমেটিক্যালি আমরা কন্টেন্টের মধ্যে পাবো। ওকে, ঠিক আছে। তো এইবার আমরা আসি একটু অন্য ক্ষেত্রে বলতে, আমরা যেমন দেখেন কন্টেন্ট নাল, তাই না? আমাদের কন্টেন্টে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিয়েছি। তো ঠিক একইভাবে আপনি যখন বলে দিচ্ছেন যে আমাদের নির্দিষ্ট অ্যাট্রিবিউট থাকবে, সাপোজ আমাদের 5টা অ্যাট্রিবিউট থাকবে, সেটা কি, যে XYZ বা ABCD যে কোনোটা আমাদের আছে, 2টা বা 3টা আমাদের অ্যাট্রিবিউট আছে। তো এইটাতে আমরা নির্দিষ্ট এদেরকে অবশ্যই বলে দিতে হবে না, এদের তো ফার্স্ট ইনিশিয়ালাইজ করে রাখতে হবে যে এদের ডিফল্ট ভ্যালু কি হবে, এটলি ওদের নামগুলো তো বলে দিতে হবে, যাতে আমরা ওইগুলোকে ইউজ করার সময় সুবিধা হয়। তো এইটা করার জন্য কি করব, আমাদের একটা ফাংশন আছে, যেটা হলো শর্টকাট ATTS, দেখছেন, মানে শর্টকাট অ্যাট্রিবিউটস।
এই শর্টকাট অ্যাট্রিবিউটস এইটার মাধ্যমে আমরা কি করতে পারবো, ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারবো। আমরা অ্যাট্রিবিউটস আছি, সাপোজ আমরা 5টা অ্যাট্রিবিউটস আছি, আমরা দেখেন যখন আমরা ওইটাকে প্রিন্ট আর করলাম আমরা কিন্তু কিছু পাইছিলাম না, তাই না? ওর মধ্যে ওই অ্যারেটা একদম এমটি অ্যারে ছিল না, কিছুই ছিল না। কিন্তু যখন আমরা এরকম ভাবে করে দিব, সাপোজ আমরা 2টা ফু বার এখানে 2টা রাখছি অ্যাট্রিবিউট, তো এইটা যখন আমরা দিয়ে রাখবো তখন যদি আমরা প্রিন্টার করি দেখবো যে আমাদের অটোমেটিক্যালি ওই ফু এবং বার কিন্তু 2টা অ্যারের মধ্যে চলে আসবে, এবং তাদের যদি কোনো ভ্যালু দেওয়া থাকে ভ্যালুগুলো দেখাবে, আর ভ্যালুগুলো যদি না দেওয়া থাকে ওইগুলো দেখাবে না। আচ্ছা, তো তাহলে আমাদের কি করতে হবে, শর্টকাট ATTS এইটা আমাদেরকে ইউজ করতে হবে। তো এটাকে আমরা এবার ইউজ করি, কোথায় ইউজ করব, ফাংশনের মধ্যে ফার্স্টেই, ঠিক আছে। এবং এটা কি আমাদের মানে এর হলো প্যারামিটার হিসেবে কি নিবে, একটা অ্যারে টাইপ নিবে, অ্যারে। এবং এই অ্যারের আমরা কি করব, এই অ্যারের মধ্যে আমরা মূলত আমাদের যে মেন ভ্যালু সেটা সেট করে দেবো। তো এইটার মূলত কিন্তু 2টা প্যারামিটার আছে, একটা হলো আমাদের কি অ্যারে, যেটা আমরা ডিফল্ট ভ্যালুটা সেট করতে কি ডিফল্ট ভ্যালু সেট করতে আসছি, এবং দ্বিতীয় প্যারামিটার হিসেবে কি নেবে, আমরা কোন ভ্যালুতে সেট করব, এটা মানে কোন ভেরিয়েবলের মধ্যে আমরা এটাকে সেট করব। আমাদের সেট করতে হবে মূলত কাকে, এই ATTR কে না, অ্যাট্রিবিউটটাকেই তো আমাদের সেট করতে হবে মূলত। এটাই তো আমাদের মেন যে অ্যাট্রিবিউটগুলো মূলত এটার মধ্যে জমা থাকতেছে, ঠিক আছে। তো সুতরাং আমাদের দ্বিতীয় প্যারামিটার হিসেবে কি দিতে হবে, আমাদের ওই যে ফার্স্ট প্যারামিটার সেটা দিয়ে দিতে হবে, কন্ট্রোল ভি। তাহলে কি হলো, তাহলে কিন্তু আমাদের এটাকে ডিফল্ট ভ্যালুটা ফার্স্টে সেট হয়ে গেল। তো দেখেন আমাদের এখানে কিন্তু সেটাই আছে। আমাদের কি করে ATTS প্রথম আকারে কি দেওয়া আছে, আমাদের কি ডিফল্ট ভ্যালুগুলো আমরা কি দিতে চাই, এবং দ্বিতীয় প্যারামিটার হিসেবে কি দেওয়া আছে, আমাদের যে প্রথম যে প্যারামিটারটা মানে যেটার মধ্যে মূলত আমাদের অ্যাট্রিবিউটসগুলো থাকে, এবং এইটাকে আবার পরবর্তীতে কি করছে, সম্পূর্ণটাকে একটা ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করছে, যেটা হলো এ, এবং পরবর্তীতে আমাদের ইউজের সময় প্রত্যেকটা এর মধ্যে থেকে ইউজ করতেছে। কারণ আমাদের যখন প্রথমে এটাকে পরিবর্তন করতেছে ATTS এর মধ্যে, এটার মধ্যে সরাসরি যাচ্ছে না, এটা মূলত একটু কয়েকটা প্রসেসে যায়। যখন আমরা দ্বিতীয়বারে যখন কোনো অ্যাট্রিবিউট আমরা পাস করতেছি, তখন আমাদের ATTS, তাই না, এইটার যে ভ্যালুটা আছে এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি আমাদের এই 2টার মধ্যে আমাদের সংরক্ষণ হয়ে যাচ্ছে, মানে ওর মধ্যে সেট হয়ে যাচ্ছে। ঠিক, এখানে আমাদের ভিতরে ইন্টারনালি যে প্রসেসগুলো চলতেছে এইগুলো আমাদের এতটা না জানলেও কোনো প্রবলেম নাই। আমাদেরকে জানতে হবে কি, যে আমাদের ATTS এর আমাদের শর্টকাটের যে ডিফল্ট ভ্যালুগুলো সেট করতে হলে আমাদের এই ফাংশনটা ইউজ করতে হবে, এবং এর ডেটাটাকে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করে এইটাকে পরবর্তীতে ইউজ করব। তাহলে আমাদের আর কোনো কনফ্লিক্ট করবে না। আপনারা ইচ্ছা করলে এইখানেও আপনারা ATTS এই ভেরিয়েবলটা ইউজ করতে পারেন, তাতেও কোনো প্রবলেম নাই, বা আমরা ডিফারেন্ট কোনো ভেরিয়েবলও ইউজ করতে পারবো, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে এবার যাই, তো আমরা কিছু একটা ভেরিয়েবলের কিছু ডিফল্ট কিছু দেই, অ্যাট্রিবিউট দেই। সাপোজ আমরা কি দিলাম, আইডি। তো আইডি তার মানে কি, আমরা কিন্তু যখন এটাকে অ্যারের মধ্যে দিতে যাচ্ছি, সেহেতু আমাদের কি করতে হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আমাদের কোটেশনের মধ্যে দিতে হবে, এবং তার ভ্যালু হিসেবে আমরা কি দিতে চাচ্ছি, যদি কোনো ভ্যালু দিতে চান দেন, আর না হলে এমটি। তো আর দ্বিতীয় প্যারামিটার হিসেবে কি দিতে চাচ্ছি, সাপোজ আমরা দিতে চাচ্ছি হলো নেম, আইডি এবং নেম রাখলাম, এবং তারপরে এইটার ভ্যালু হিসেবে কি দিতে চাচ্ছি, সাপোজ আমরা ব্ল্যাঙ্ক রাখলাম, কিছুই দিলাম না। তো আমরা এতটুকুই সেভ করি, এবং এটা যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আর কি আমাদের জমা রাখতে হবে। ভ্যালু দিলাম সাপোজ, বা ATTS দিলাম, অ্যাট্রিবিউটস। এখন আমরা এই অ্যাট্রিবিউটসটাকে কি করব, প্রিন্টার করব। না, দুইটা সেম না, একটা ATTR আর একটা ATTS। ও আচ্ছা, আমরা চেঞ্জ করে দিই, তাই সম্পূর্ণ চেঞ্জ করে দিই, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। আমরা এটাকে অন্যরকম নাম দিই, ভ্যালু দিলাম, ঠিক আছে, ভ্যালু। ওকে, তো আমরা এইবার একটু কাজ করব, দুইটাই আমরা প্রিন্টার করব, যে আমাদের পার্থক্যটা কি সেটা তো বুঝতে হবে, তাই না, যে অ্যাট্রিবিউট এবং ভ্যালুর মধ্যে আমরা মূলত মেন পার্থক্যটা কি পাচ্ছি। প্রিন্টার করি, প্রিন্টার করব কাকে, ভ্যালুটাকে। প্রিন্টার করলাম ভ্যালুটাকে, এবং আরেকটা প্রিন্টার করব, যেটা কাকে, ATTR-টাকে। এবং বোঝার জন্য আমরা মাঝখানে এখানে অ্যান্ড লিখে দিলাম। ও সরি, অ্যান্ড তো এইভাবে দিতে পারবো না, ইকো করতে হবে, ইকো, আচ্ছা বিআর দিয়ে দিই।
ওকে, তো এইবার আমরা দেখি ওই একই শর্টকাট যেটা ছিল, আমরা ফার্স্টে এর কোন সম্পূর্ণ অ্যাট্রিবিউটগুলোকে কেটে দেই। ঠিক আছে, অ্যাট্রিবিউটগুলো আমরা সম্পূর্ণ এমটি করে রাখি। ওকে, আচ্ছা আমাদের ওইখানে এগুলো সব কাট আছে। তো এখন আমরা দেখি এটা মূলত আমাদের কি রিটার্ন করে, কি দেখাচ্ছে, আইডি নেম দেখাচ্ছে। এবার তারপর কি ব্রেক আছে, ব্রেকের পর কিছু আছে, তারপর কিছু নাই। তার কারণ কি, ও কিন্তু আমাদের ডিফল্ট ভ্যালু সেট করতেছে, কিন্তু সে সংরক্ষণ করতেছে কার মধ্যে, ভ্যালুর মধ্যে সংরক্ষণ হচ্ছে, ওইটা কিন্তু আমাদের এটিটিআর এর মধ্যে সংরক্ষণ হচ্ছে না। মূলত এইটা একটু উল্টা প্রসেসে ঢুকতেছে। সেটা কিরকম, এই অ্যাট্রিবিউট এটিটিআর এর মধ্যে যে কোনো ভ্যালু থাকে, সেই ভ্যালুটাকেও আমাদের উপরের এই দুইটার মধ্যে আমাদের সেট করে দিচ্ছে, মানে যা যা আমাদের ভ্যালু আছে, তারপর সেইটা আবার সংরক্ষণ হচ্ছে কিসের মধ্যে, ভ্যালুর মধ্যে। মানে আমাদের বটম টু টপ এরকম ভাবে কাজ করতেছে অনেকটা। আচ্ছা, তো এইবার আমরা একটু চেঞ্জ করি। সেটা কি করব, কিছু আমরা এবার অ্যাট্রিবিউটগুলো দিয়ে দিব। এইবার আমরা একটু দেখব আমাদের কোনো পরিবর্তন আসে কিনা। ড্যাশবোর্ডে, কারণ আমরা এই যে শর্টকাটটা তো এইখানেই লিখছি, শর্টকাটটাকে কল করছি তো এইখানে, এই যে আমাদের এডিটরের মধ্যে। হ্যাঁ, এইখানে আমরা আইডি ডিফাইন করতেছি এবং আমরা ওইটাকে দেখতেছি হলো সিম্পল পেজের মধ্যে। কারণ দেখেন ওইটা কিন্তু সিম্পল পেজের মধ্যে আমি লিখতেছি, সিম্পল পেজ। হ্যাঁ, এই সব জায়গায় ইউজ হবে, এইখানে ইউজ হবে, কোডের মধ্যে কোথাও ইউজ হবে না। না, কোডের মধ্যে ইউজও করা যায়, খুব রেয়ার কেস। তবে ওইটা হলো ডু শর্টকাট ইউজ করতে হবে, তবে ওইটা আমাদের থিমের কোনো ফাইলের মধ্যে ইউজ করতে হবে না, কারণ ডু শর্টকাটটা লাগে। হ্যাঁ, সে তো এইটাই তো ইউজার ডিফাইন, তার ইচ্ছা হলে সে কেটে দেবে, না ইচ্ছা হলে কেটে দেবে না। কারণ এইটা আমরা পরবর্তীতে এরকম হাতেও লিখবো না। এটাকে আমাদের অটোমেটিক জেনারেট করার জন্য আরেকটা প্লাগইন আছে, ভিজুয়াল কম্পোজার, পেজ বিল্ডারের জন্য, ওইটার মধ্যে থেকে ইউজ হবে। ওই সময় দেখবেন অটোমেটিক্যালি এইসব কোড আমাদের জেনারেট হয়ে যাবে। আমরা যেরকম নিচে এরকম CMB2 এর মধ্যে লিখি না, বিভিন্ন দেখা যাচ্ছে ডেজিগনেশন বা আমাদের রেটিং বা সামথিং, এরকম আমরা তো কিছু একটা আলাদা আলাদা ফিল্ড করে ফেলি। এরকম ফিল্ড করে ফেলতে পারবো আমরা ভিজুয়াল কম্পোজের মাধ্যমে। এবং ওই ফিল্ডগুলো পূরণ করার পর যখন আপনি সাবমিট দিবেন, ওই ফিল্ডের যে ভ্যালুগুলো অটোমেটিক্যালি এরকম জেনারেট হয়ে যাবে। দেখা যাচ্ছে আইডির মধ্যে আইডি ঢুকে যাবে, নেমের মধ্যে নেম ঢুকে যাবে অটোমেটিক্যালি সব। এই জিনিসগুলো অনেক মজার, শর্টকাটটা অনেক ইম্পর্টেন্ট। এটা যদি বুঝতে পারেন তারপরে বোঝা লাগবে, বুঝতে পারেন না বোঝা লাগবেই, এটা না বোঝার কোনো ওয়ে নাই। যদি মানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হয়, আপনাকে শর্টকাট অবশ্যই এটাকে বুঝতে হবে। হ্যাঁ, লেস ইম্পর্টেন্ট বলতে কোনো কথা নাই, সবকিছু ইম্পর্টেন্ট। তারপরেও আছে কিছু জিনিস যেগুলো ইচ্ছা করলে কিছুটা অ্যাভয়েড করা যায়, ওটা অল্টারনেটিভ হিসেবে আরেকটা ইউজ করা যায়। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা কি করব, এবার কিছু আমরা অ্যাট্রিবিউট দিয়ে দিব, যেখানে আমরা 0-1 দিলাম। ঠিক আছে, আচ্ছা 0-1 না দিয়ে 1-0 দিই, কারণ 0-1 কিন্তু আমাদের, আচ্ছা ঠিক আছে, 0-1 বলতে কিন্তু আবার এটা কি হয়ে যাচ্ছে বলেন তো, অক্টাল হয়ে যাচ্ছে। অক্টাল 0 দিয়ে শুরু মানে অক্টাল, আর 0B দিয়ে শুরু হলে ওইটা হলো বাইনারি, 0X দিয়ে শুরু করলে ওইটা হলো হেক্সা। আচ্ছা, তো তাহলে আমরা কি করব, আর যদি শুধু দিই তাহলে ওইটা ডেসিমেল। আমরা যেইগুলো আমরা যেই ওয়ার্ডগুলো বুঝি আর কি, যে নাম্বারগুলো বুঝি, হিউম্যান রিড ওয়ার্ড বা অঙ্ক। কাস্টম শর্টকাট আইডি ইকুয়াল 10 দিলাম, আর মনে করেন নেম ইকুয়াল কি দিব, নেম ইকুয়াল সামথিং দিলাম, সাম দিলাম। ওকে, তো আমরা এইটুকুই আপডেট দিই। এবার দেখি আমাদের কিন্তু দুইটা দেওয়া ছিল, তাই না? ওই দুইটার মধ্যে এবার কোনো পার্থক্য পাওয়া যায় কিনা, দুইটার মধ্যে এখন কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই, এখন আর কোনো পার্থক্য পাওয়া যাবে না। আমরা যদি কোনো ভ্যালু দিয়ে দেই তাহলে তখন দুইটা আমাদের সেম কাজ করবে, বাট আমাদের ফার্স্ট ইনিশিয়াল পর্যায়ে আমাদের এটা একটু দুই রকম বিহেভিয়ার করবে। যে আমাদের ফার্স্ট যদি আমরা কোনো অ্যাট্রিবিউট না দেই, সেই ক্ষেত্রে আমাদের আমরা যেটা আর কি শর্টকাট এটিটিএস এই ফাংশনের মাধ্যমে যেই ভ্যালুটা সংরক্ষণ করতেছি, এইটা আমাদের একটা ভ্যালু দিবেই, কিন্তু আমাদের যেটা মেন প্যারামিটার যেটা ছিল সেটার মধ্যে এই ভ্যালুটা থাকবে না। এইটা হলো আমাদের পার্থক্য। তো সুতরাং আমাদের দ্বিতীয় প্যারামিটার মানে যেটা হলো মেন, যেটা এই যে এটিটিআর, এইটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, আমাদের ভ্যালুটাকে নিয়ে কাজ করাটাই উত্তম, তাই তো? এটাই তো আমরা বুঝতে পারলাম। কারণ আমাদের
যে আপনারা অনেক জিনিস পড়ছেন না, যে দেখা যাচ্ছে সকল খারই ক্ষারক, কিন্তু দেখা যাচ্ছে সকল ক্ষারকই কি ক্ষার, বাট সকল ক্ষার হলো ক্ষারক হলো ক্ষার না, তাই তো? এরকমই তো ছিল। তো ওই জিনিসটা হলো অনেকটা এইরকম, কারণ আমার প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ভ্যালুই কিন্তু ভ্যালুর মধ্যে আছে, কিন্তু ভ্যালুর মধ্যে প্রত্যেকটা ভ্যালু আমাদের এটিটিআর এর মধ্যে নাই, এই পার্থক্য, তাই না? ওকে, তো সুতরাং আমাদের যেটার মধ্যে সবকিছু আছে সেটা ইউজ করব, তাই না? ওকে, তো তাহলে এখন আমরা কি করব, এইটারকে এই যে ভ্যালুগুলোকে রাখলাম, সংরক্ষণ করলাম, তো এইটার মূলত আমাদের যে মেন উদ্দেশ্য সেটা এবার আমাদের হাসিল করতে হবে, তাই না? আমরা তো এত সময় করতেছি কিন্তু এটা কোনো উদ্দেশ্য জানি না যে আমরা কি জন্য মূলত শর্টকাটগুলোকে তৈরি করতেছি, তাই না? বা এর মধ্যে আসলে আমরা কি দিব, বা আমরা এইরকম করে এটার করাটার মানেই বা কি হইলো, তাই না? সেই জিনিসগুলো মূলত এখন আমরা দেখবো। সেটাকে আমাদের কিন্তু তাহলে এটা কি হলো, এই যে এতটুকু অংশ, এইটুকু আমাদের শর্টকাটে একদম ভেরি বেসিক একটা অংশ, ঠিক আছে? মানে আমাদের এটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার অফ কাস্টম শর্টকাট, ঠিক আছে? তো এটা হলো কাস্টম শর্টকাটের একটা স্ট্রাকচার হলো, কিন্তু এখন আমাদের কি করতে হবে, এইটাকে নিয়ে আমাদের একটা অরিজিনাল শর্টকাট তৈরি করতে হবে যে কোনো একটা সেকশনের। সাপোজ আমরা কি করছি, আমরা হলো হোম পেজের মধ্যে যেমন স্লাইডার নামে একটা অংশ আছে, একটা সেকশন আছে। আমাদের কি আছে এখানে, সার্ভিস নামে একটা অংশ আছে, সেকশন আছে, বা আমাদের পোর্টফোলিও নামে একটা সেকশন আছে। তো এই প্রত্যেকটা সেকশনকে কিন্তু আমরা এক একটা শর্টকাট তৈরি করতে পারি, যাতে আমরা ওই শর্টকাটটা যখনই কল করব অটোমেটিক্যালি আমাদের এই সেকশনটা কিন্তু হয়ে যাবে। এটা আমাদের কিন্তু বারবার কোড করে করা লাগবে না। যেমন এখন বর্তমানে যে অবস্থায় আছি, এই অবস্থায় এই আমাদের এইখানে যে পোর্টফোলিও সেকশনটা আছে, এটা যদি আমরা আবার দ্বিতীয় পেজে অন্য যে কোনো পেজে আমরা দেখাতে চাই, তাহলে কি করতে হবে, কোডগুলো সম্পূর্ণ কপি করতে হবে, কপি করে যা পেস্ট করতে হবে। এটা কিন্তু আমাদের কি ডাটা রিডান্ডেন্ট হচ্ছে, তাই না? যে আমরা একই কোড কিন্তু বারবার লিখতেছি, তো এটা আমাদের ডাটা রিডান্ডেন্ট করার কোনো প্রয়োজন নাই। আমরা কি করব, এইটাকে আমরা একটা শর্টকাট তৈরি করে ফেলি, দেন আমরা এইখানে ইচ্ছা করলে শর্টকাটটা এইখানেও কল করতে পারি, আবার আমরা পরবর্তীতে যেই পেজে দেখাইতে চাই সেইখানে আমরা কল করতে পারি, তাই না? তাহলে কিন্তু আমাদের একই ডেটা কিন্তু এক জায়গায় থাকতেছে, বাট ওইটাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করতে পারতেছি, মানে অ্যাজ হোয়াট ফাংশন। একদম ফাংশনটাও মূলত এরকমই কাজ করে। তো তাহলে আমরা এখন কি করব, সাপোজ আমাদের যে সার্ভিস যে সেকশনটা আছে, এই সার্ভিস সেকশনটাকে আমরা সম্পূর্ণ শর্টকাটের মধ্যে রূপান্তর করব। আর এইগুলো আমরা মূলত লিখছি কোথায়, টেমপ্লেট হোম, তাই না? এটার মধ্যে লেখা আছে। তো টেমপ্লেট হোম, এটার মধ্যে আমাদের ফার্স্টে একটা সেকশন আছে, ওইটা ক্লোজ হয়ে গেছে, ফিচার্ড। তারপর আমাদের কি কলেশন এসব কি লেখা আচ্ছা, এইটা হলো আমাদের মূলত মেন মডার্ন সার্ভিস, তাই না? এইটাই কিন্তু আমাদের মেন লাগবে। তবে বাট এটা একটা জিনিস খেয়াল করে দেখেন, এর সাথে আবার উপরে এই জিনিসটাও কিন্তু সম্পৃক্ত, তাই না? এটা একই সেকশনের অংশ হওয়ার কথা ছিল, যদিও ওনারা দুইটা সেকশন বানাইছে, যে এই সেকশনটার মাধ্যমে কি করছে, আমাদের একটা হেডিং দিচ্ছে, তাই না? এটা সেকশনের হেডিং দিচ্ছে, এবং তার পরবর্তী ওই সেকশনটার মাধ্যমে শুধু আমাদেরকে কন্টেন্টগুলো দেখাচ্ছে। তাহলে আমরা এখন কি করতে পারি, এই শর্টকাটের মধ্যে ইচ্ছা করলে উপরে যে সেকশনটা আছে, সেকশন টাইটেল বা সাবটাইটেল, এইটাকে ইনক্লুড করেও করতে পারি, অথবা ওইটাকে এক্সক্লুড করেও আমরা করতে পারি। তো আমরা ফার্স্টে ওইটা মনে করেন যে বাদই দিয়ে রাখলাম, ওইটা ইউজ করলাম না। আমাদের শুধুমাত্র এই যে সেকশনটা, এই সেকশনটাকে এবার আমরা কি করব, এটাকে শর্টকাটের মধ্যে নিয়ে যাব। তাহলে আমাদের এটা যতটুকু আছে সম্পূর্ণ আমরা কপি করে নিই। হ্যাঁ, এতটুকু আমরা কপি করে নিলাম। কপি করে কোথায় দিব, আমাদের যে শর্টকাটটা আছে শর্টকাটের মধ্যে দিব। তো তাহলে দেখেন এইটা কিন্তু আমাদের পিএইচপির মধ্যে কাজ করতেছে, তাই না? কিন্তু আমি যতটুকু কপি করে নিয়ে আসলাম ওইটা কিন্তু আমাদের এইচটিএমএল কোড। সুতরাং এইচটিএমএল কোড কিন্তু পিএইচপির মধ্যে সরাসরি দেওয়া যাবে না, ওইটাকে কি করতে হবে, ব্রেক করে দিতে হবে, তাই না? ব্রেক করে দিতে হবে, ব্রেক করে দিলাম। এবং আমাদের তাহলে এখানে আবার কি করতে হবে, ওপেন করে নিতে হবে। ওকে, তো এর মাঝখানে আমরা কি করতে পারবো, এর মাঝখানে কিন্তু আমরা এবার ওই এইচটিএমএল গুলাকে পেস্ট করে দিতে পারবো। দিয়ে দিলাম, আমাদের কিন্তু এইচটিএমএল গুলো এখন এখানে কি চলে আসছে না, সম্পূর্ণ চলে আসছে। আমাদের যে কমেন্ট অংশটাও কেটে দেই। ওকে, তো আমরা দেখেন তাহলে আমাদের জি
সেকশন না, এই যে আমাদের কার্লি ব্রেসেস শেষ হয়েছে এইখানে শেষ হয়েছে, আর আমাদের উপরে ফাংশনটা শুরু হয়েছে যে এইখানে, তার মানে এটা ফাংশনের মধ্যেই আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা যদি এইরকম ভাবে রাখি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি একো হয়ে যাবে। তার কারণ কি, আমরা যখন পিএইচপি ক্লোজ করে দিছি আর যখন পিএইচপি শুরু করলাম, এর মাঝখানে কিছু লেখা মানে অটোমেটিক্যালি একো হয়ে যাওয়া, কারণ আমরা এখানে এইচটিএমএল লিখছি, অটোমেটিক্যালি কিন্তু একো করে ফেলতেছে। তো এই কারণে আমরা কি করব, এইখানে আউটপুট বাফারটি ইউজ করব, ওই যে ওবি স্টার্ট এবং ওবি গেট ক্লিন। তাহলে কি করব, আমরা ওইটাকে কন্ট্রোল করতে পারবো, ইচ্ছা করলে আমরা একো না করে ওইটাকে রিটার্ন করতে পারবো, আবার ইচ্ছা করলে একোও করতে পারবো, দুইটাই ইউজ করতে পারবো। বাট আমরা যদি এইভাবে রেখে দিই, এটা কিন্তু রিটার্ন করার কোনো সুযোগ নাই, এটা অটোমেটিক্যালি আমাদের একো হবেই। তো সুতরাং আমাদের তাহলে কি করতে হবে, এখানে আমাদেরকে ওবি স্টার্ট করে নিতে হবে। ওবি স্টার্ট আমরা শুরু করে নিলাম, এবং আমরা লাস্টে কি করব, এই যে এটা কিন্তু আমাদের ফাংশন শেষ হয়েছে, সুতরাং আমাদের যা করতে হবে এর উপরেই করতে হবে, এর বাইরে কিন্তু করতে পারবো না। ওকে, এখানে আমরা কি করব, রিটার্ন করে দিলাম। সাপোজ মূলত আমাদের শর্টকাট এইগুলাকে রিটার্ন করে দেওয়াটাই উচিত। রিটার্ন করব কি, আমরা ওবি গেট ক্লিন, তাহলে ও কি করবে, আমাদের এই আউটপুট বাফারটা ও রিটার্ন করে দিয়ে ওইটাকে ক্লিন করে ফেলবে, আবার নতুন করে আবার আউটপুট বাফার নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ওকে, তো তাহলে আমরা এটাকে সেভ করে ফেললাম। এখন আমরা দেখি, এটা আমরা কিন্তু কোনো পরিবর্তন করি নাই, হুবহু যা ছিল তাই রাখছি, ঠিক আছে? তো এইটাকে এখন আমরা দেখি যে যেখানে আমরা এটা কল করা আছে সেইখানে আমাদের কি পরিবর্তনটা হয়। কল করা তো আছে, এই যে আমরা এখানে কল করে রাখছি না, আমাদের আইডি নেম মনে করেন যে আমরা ডিলিট করে দিই। তো দেখি এবার আমাদের এই জায়গায় আমাদের কোনো পরিবর্তন আসে কিনা। এটা তো হলো স্যাম্পল পেজের মধ্যে, কিছু আসে? রিসেন্ট ওয়ার্ডটা মনে হয় আগেই ছিল নাকি ওইটার মধ্যে? ও আচ্ছা, ও না, আমাদের এটা রো আলাদা করে আবার আরেকটা করে ফেলছে। এইগুলো ফ্রি টেমপ্লেট, তো এইগুলো এতটা আসলে মেনটেন করি নাই, মানে রুলসগুলা ডাইরেক্ট ধরছে আর মারছে। আচ্ছা, এখন ঠিক আছে। তো তাহলে কিন্তু আমাদের কি এটা চলে আসছে না, আমরা এখানে কি কোনো এটা মানে সিঙ্গেল ওয়ার্ড কোনো হার্ড কোড লিখছি? আমরা কিন্তু কোনো হার্ড কোড করি নাই, আমরা কিন্তু এই টেমপ্লেট জানিও না আমাদের এটা কোথায় আছে, আমাদের জানার প্রয়োজনও নাই, তাই না? কারণ আমাদের এডিটর আছে, এডিটরে আমরা শর্টকাট দিলাম, তার আউটপুট পাইলাম, এটাই তো আমাদের ব্যাপার। এখন আমরা কি করি, এইবার অ্যাট্রিবিউটের কি জন্য আমরা ইউজ করব সেইটার আমরা ব্যবহার দেখব। তো সাপোজ এইখানে আমরা কি দিলাম, পোস্ট পার পেজ কতগুলো হবে, মানে একটা পেজের মধ্যে কতগুলো পোস্ট দেখাবে সেটা আমরা দিয়ে দিতে পারি। পোস্ট পার পেজ, এটা যে আপনি হুবহু এইটাই দিতে হবে তার কোনো কারণ মানে নাই, আপনি অন্য কোনো নামও দিতে পারেন। সাপোজ আপনি কি দিতে পারেন, যে কাউন্ট দিলেন, কাউন্ট মানে কতগুলো কাউন্ট করবে, কতগুলো আমাদের দেখাবে সেইটা। যদিও কাউন্টের নামটা এটা অর্থবোধক না, পোস্ট পার পেজ দেওয়াটাই অর্থবোধক। আমরা তো এগুলো যদি এডিট করতে চাই তাহলে হচ্ছে আমরা যে ফাংশনগুলো তৈরি করছি না আগে রেজিস্টার করছি ওখানে গিয়ে পরিবর্তন মানে এডিট করা যাবে আর কি, আমরা যে কোনো যদি সার্ভিস বাড়াতে চাই। হ্যাঁ, এটা হলো আমরা ড্যাশবোর্ডের মধ্যে তো একটা আছে, একটা কাস্টম পোস্টের একটা অপশন আছে, যেটা হলো আমরা এটা কি সেকশন, সার্ভিস নামে কিন্তু একটা অপশন আছে, ওইখান থেকে আমরা অ্যাড করলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, অটোমেটিক অ্যাড হয়ে যাবে, কারণ আমরা এর মধ্যে কিন্তু এই যে ভিতরে মূলত কুয়েরি করা আছে। আচ্ছা, তো তাহলে এখন আমরা পোস্ট পার পেজ দিলাম এইটাকে। আচ্ছা, আমরা একটু আচ্ছা পোস্ট পার পেজ এরকমই থাক, সমস্যা নেই। তারপর যদি এইটা দুইটা একই রকম নামের জন্য আমি এখানে ড্যাশ দিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা যাতে বুঝেন যে দুইটা বোথ আর নট সেম, ঠিক আছে? তো আমরা কি করলাম, এটার মধ্যে যে কোনো একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখতে পারি। ডিফল্ট ভ্যালু কত দিলাম, সাপোজ 2 দিয়ে রাখলাম, দুইটা দেখাবে ডিফল্টভাবে, আমাদের কতগুলো দেখাবে সার্ভিস, দুইটা দেখাবে। তো এইটাকে এবার কল করব কিভাবে, কল করব আমরা কিন্তু যখন প্রিন্টার করছি তখন দেখছি না যে ভ্যালু এটা একটা অ্যারে হিসাবে আছে, এবং তার মধ্যে এটা কি একটা কি হিসাবে আছে, তাই না?
এই কির ভ্যালুটা আমাদের এইটার মধ্যে আছে। তো সুতরাং আমরা এটাকে ইউজ করতে হলে ভ্যালু এই অ্যারের আমাদের ইন্ডেক্সটা বলে দিতে হবে। হ্যাঁ, এইটা এবার যে পোস্ট পার পেজ, এটা আমাদের হার্ড কোড করে করেছিল না 4, এখানে আমরা কি করব, ভ্যালু দেন আমাদের ইন্ডেক্সটা বলে দিতে হবে, তাই না? ইন্ডেক্সটা কত, আমাদের কিটা পোস্ট পার পেজ, এইটা দিয়ে দিলাম। আমি এই জন্য এই যে ড্যাশ দিলাম যে এটা আন্ডারস্কোর ছিল, দুইটাই আমাদের এক হয়ে যেত, তখন আপনারা হয়তো ভাবতেন যে আমাদের দুইটাই সেম দিতে হবে, এই জন্য আমি আলাদা করে দিলাম বোঝার ক্ষেত্রে। ওকে, তো আমি এইটুকু সেভ রাখি। এখন আমরা দেখি আমাদের কি পরিবর্তন আসে এখানে। আমাদের কি পরিবর্তন আসবে বলেন তো? দুইটা দেখাবে না কি? দুইটা দেখাচ্ছে, দেখাচ্ছে। এইবার আমরা এটা কিভাবে কন্ট্রোল করতে পারবো বলেন তো? এখান থেকে কন্ট্রোল করতে হলে কি করতে হবে? ওই সেই পোস্ট পার পেজ যা ছিল সেটা দিতে হবে, এবং সেটার ভ্যালু হিসাবে আমরা কত দিব এখানে? আমরা সাপোজ 1 একটা চাই, 1 দিলাম। এবার আমরা আপডেট দিই, দেখি আমাদের আসলে একটা দেখাই কিনা। এটা দেখাচ্ছে। এবার আমরা এখানে কতগুলো চাই? 3টা চাই। এবার আপডেট দেই, আমাদের কি 3টা দেখাই? তার মানে কি কাজ করতেছে না? বুঝতে পারতেছেন বিষয়টা? ঠিক এইবার দেখেন আমরা অ্যাট্রিবিউটের কিন্তু কাজটা বুঝতে পারলাম। এবার আমরা অ্যাট্রিবিউটে কত কিছু জিনিস করতে পারি। অর্ডারটা দিতে পারি, অর্ডার অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে। তারপর আমরা কি দিতে পারি, আমরা হলো পোস্ট টাইপ নেম, এটার প্রয়োজন নাই কারণ এটা তো আমাদের ডিফল্ট থাকবেই। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন জিনিস দিতে পারি। আমরা যে কিছু সময় আগে একটা সেকশনটাকে বাদ দিয়ে আসলাম, উপরে যে হেডিংটা, ইচ্ছা বলে কিন্তু ওইটাও এখানে ইনক্লুড করে দিতে পারতাম এবং ওর জন্য একটা অ্যাট্রিবিউট রেখে দিতে পারতাম, তাই না? যে আমাদের সেকশন নেম কি হবে, সেকশন সাব টাইটেল কি হবে, সেকশন টাইটেল বা সেকশন সাব টাইটেল এইগুলা কি হবে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা করতে পারবো। শর্টকাট কি পানির মতো ইজি না? অনেক ইজি ব্যাপার না? জিনিসটা হচ্ছে আমরা এখানে একবার ইউজ করতেছি, এটা ব্যবহার করা সকল জায়গায়, সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার। দেখেন আমরা কিন্তু এটা এখন কি আছে, স্যাম্পল পেজের মধ্যে আছে। আমরা এবার অন্য আরেকটা পেজের মধ্যে যাই, আমরা নিউ পেজ যেটা ছিল এইটার মধ্যে যাই। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ সেটাই তো মূলত আমাদের কিন্তু পরবর্তীতে এরকম হোমের জন্য কোনো টেমপ্লেট আমরা করবো না। আমরা হোমের জন্য আলাদা এরকম কোনো টেমপ্লেট করবো না যেখানে আমাদের কোড করা থাকবে, হার্ড কোড। আমাদের প্রত্যেকটা এরকম page.php থাকবে এবং আমরা কি করবো, এই এডিটরের মধ্যেই কিন্তু শর্টকাটগুলোকে দিয়ে দিব এবং ওইটা দিয়ে ওইটাকে আমরা হোম পেজ বানিয়ে ফেলবো। আমাদের এরকম হোম পেজ বলতে আলাদা কিছু থাকবে না, মানে যখন আমরা প্রিমিয়াম থিম তৈরি করব তখন। স্যার আমার কথা হচ্ছে ড্যাশবোর্ডে যদি মানে না বলতে কাইটে দিবেন তো না, কারণ ওইটা কি হবে আপনার ওই যে যখন বললাম না ভিজুয়াল কম্পোজার অ্যাড হবে, তখন ও যে কোনো পেজ এডিট দিলেই ওর কাছে তখন ওইটা লেখা থাকবে না, ওর কাছে তখন ভিজুয়াল ভাবে থাকবে ওইটা। এরকম ভাবে প্রত্যেকটা লেখা থাকবে, এটা অমুক সেকশন বা একটা লোগো দিয়ে দিতে পারেন এবং ওইখানে তার ভ্যালুগুলোও লেখা থাকবে প্রত্যেকটা। সুতরাং ওইরকম কষ্ট মানে ওইরকম ঝামেলা হবে না। তো মনে করেন যে আমাদের এইখানটাতে এবার আমরা আসি, এটা কি ছিল নিউ পেজ, নিউ পেজের মধ্যে এবার আমরা একটা কিছু দেই, মনে করেন ওইটাকেই আমরা এখানে দিয়ে দিব। কোথায় দিব, এইটাকে ডিলিট করে দিই, এর নিচে দিলাম, ঠিক আছে, এইখানে দিব। তো আমাদের শর্টকাটটার নাম কি ছিল আমরা দেখে আসি। আচ্ছা, ও দুইটা কাস্টমার শর্টকাট সেম হয়ে গেছে, ও তাই তো আপনারা আবার কনফিউজ হবেন। আমি এখানে ফাংশন অতিরিক্ত অ্যাড করে দিই। ঠিক আছে, এটা কাস্টম শর্টকাট ফাংশন আর এইটা হলো আমাদের কাস্টম শর্টকাটের নেমটা। ওকে, তো এইবার আমরা এটাকে কি করব, কোথায় ইউজ করব, এই মাঝখানে জাস্ট। তাহলে আমরা ডিফল্ট ভাবে কি দেখতে পাবো, কতগুলো থাকবে, দুইটা থাকবে না, কারণ আমরা কিন্তু ডিফল্ট ভ্যালু দিয়ে রাখছি 2। তো এটাকে আমরা আপডেট করি এবং এখানে আবার কি করব, রিলোড করব। কতগুলো দেখায়, 2 দেখায়, মজা না? এইবার ওইখানে আমরা যদি চাই যে আনলিমিটেড দেখাই দিই তখন কি করবো বলেন তো, -1 দিয়ে দিব আমাদের। তাহলে এখানে কি দিতে হবে, আমাদের হলো ও পোস্ট, ওরে বাবা অনেক বড় হয়ে গেছে, পোস্ট পার পেজ ইকুয়াল -1। তাহলে আমাদের এখন আপাতত 3টা দেখাবে, তাই তো? দেখি আমাদের কতগুলো দেখাই, 3টা দেখাচ্ছে। আমরা এবার একটা অ্যাড করি, দেখি আমাদের কি হয়। সার্ভিসেস অ্যাড নিউ দিলাম, যে নিউ সার্ভিস
হা 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 হা। এফ এ এফ এ তো এরকম ভাবে তাই না? এফ এ না না নিচে এক্সাম্পল দেওয়া আছে। ও এক্সাম্পল দেওয়া আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখছেন এই এই ডিটেলস দেওয়াটা কতটা উপকারী। আমি কিন্তু এখান থেকে নিজেই ভুলে গেছি, নিজে কোডকে নিজে যে ভুলে যায় যে কীরকম করবো, তাহলে ক্লায়েন্টের কী অবস্থা হবে বুঝেন। এই এক্সাম্পল দেওয়াটা খুবই উপকারী হয়েছে। তো এখন দেখি আমাদের এটা আসে কিনা। আসছে নিউ সার্ভিস, নিউ সার্ভিস কিন্তু আমাদের চলে আসছে তাই না? যদি আমাদের কম লাইন, এই জন্য আমাদের এটাকে প্রেস করে বিশাল লেখা লিখে দিলাম লরেম ইসলামের উপরে। আচ্ছা, তো যাক আমাদের মোটামুটি একটা প্যাটার্নে আসছে। তো তার মানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের শর্টকাটটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কি জন্য আমরা শর্টকাটগুলো তৈরি করব, কিভাবে ইউজ করতে হয়, এই এই বিষয়গুলো কিন্তু আমরা মূলত শর্টকাটের বিষয়গুলো বুঝতে পারলাম। শর্টকাট নিয়ে কি আর ঝামেলা আছে? এবং এবার আরেকটা জিনিস করি, শর্টকাটের মধ্যে আমরা আবার অন্য শর্টকাট যাতে আমরা এটাকে ইউজ করতে পারি সেইটা কিভাবে করব। এক শর্টকাটের মধ্যে আবার অন্য শর্টকাট, ঠিক আছে? তো সেটা করার জন্য কি করতে হবে? ও এখন শর্টকাটের মধ্যে শর্টকাট যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? একটা জিনিস আপনারা শর্টকাটের মধ্যে শর্টকাট বলার সাথে সাথে একটা জিনিস বুঝতে পারতেছেন, আমাদের কি করতে হবে? এটা নিশ্চয়ই কিছু দিয়ে একটা র্যাপ করতে হবে তাই না? মানে আমরা যেটা হলো সেলফ ইনক্লোজ শর্টকাটগুলো ইউজ করতে, ওইটার মধ্যে কিন্তু আমরা আরেকটা শর্টকাট দিতে পারবো না তাই না? দেওয়ার কোনো সুযোগ নেই। তার মানে আমাদের দিতে হলে ওইটা কি করতে হবে? অবশ্যই ওইটা আমাদের ক্লোজিং ভাবেই রাখতে হবে তাই না? যে আমাদের ক্লোজ করতে হবে এবং এটা স্টার্ট করতে হবে, তার মাঝখানে আমরা আবার অন্য শর্টকাট দিতে পারবো। আচ্ছা, তো তাহলে আমাদের কি করতে হবে? এই শর্টকাটগুলোর কিন্তু আবার একটা বিশেষত্ব থাকতে হবে যে আপনি একটা শর্টকাটের মধ্যে কি জন্য একটা শর্টকাট দিবেন, এটা একটা ব্যাপার। যেমন আপনি দেখেন একটা জিনিস করলে যে আপনি একটা শর্টকাট তৈরি করলেন যেটার জন্য আমাদের শুধুমাত্র একটা সেকশন ট্যাগ দিবে, একটা সেকশন ট্যাগ তৈরি করে দিবে, এবং সেই সেকশন ট্যাগের মধ্যে আপনি কি দিতে পারবেন? ক্লাস দিতে পারবেন বা আইডি দিতে পারবেন, এই দুইটা অ্যাট্রিবিউট। এবার তাহলে একজন মানুষ শুধু সেকশন নিয়ে কি করবে? তার কোনো কাজ আছে? শুধু সেকশন, নিশ্চয় সেকশন মধ্যে আর কিছু রাখবে। তার মধ্যে আপনি একটা দিলেন রো নামে আর একটা শর্টকাট তৈরি করলেন, ওটাতে ঠিক একইভাবে রো দেখা যাচ্ছে ক্লাসগুলো দেওয়ার জায়গা রাখলেন, ওর আইডি দিগুলো দেওয়ার জায়গা রাখলেন। তাহলে দেখেন আমাদের কিন্তু অলরেডি একটার মধ্যে একটা হয়ে গেছে। সেটা কি? একটা রাখলাম সেকশন, একটা রাখলাম রো, এবং তার মধ্যে এবার মনে করেন যে আপনি এই আমাদের যে কোনো একটা জিনিস রাখলেন, একটা বড় একটা শর্টকাট রাখলেন, যেটা কোনো আমাদের স্লাইডার হবে বা এক্স ওয়াই জেড কোনো একটা জিনিস হবে। অথবা আপনি আরেকটা জিনিস করে রাখতে পারেন যে রো এর মধ্যে আবার আপনি কলাম, যে কলামটি কত, যে আমাদের আছে কলামটি 6 না কলামটি 12 না কত হবে সেটা। তো আপনি কলামটি 6 দিয়ে দিলেন এবং তার মধ্যে আমাদের এই শর্টকাটটা দিলেন আমাদের বর্তমানে এখন যেটা তৈরি করুন, তাহলে কিন্তু ওইটা অটোমেটিক্যালি কি কলামটি 6 এর মধ্যে দেখাবে। তাহলে এই যে দেখেন আমাদের কিন্তু কি কতগুলো হচ্ছে, সেকশন একটা আমাদের শর্টকাট, তার মধ্যে একটা রো একটা শর্টকাট, তার মধ্যে আবার কলাম একটা শর্টকাট, দেন আমরা ফাইনালি আরেকটা শর্টকাট ইউজ করতে, যেটা আমাদের স্লাইডার বা আমাদের পোর্টফোলিও বা সার্ভিস এগুলো দেখানোর জন্য। তাহলে কিন্তু আমাদের এই যে শর্টকাটের মধ্যে কিন্তু শর্টকাট প্রয়োজন হচ্ছে, প্রয়োজন হচ্ছে না? প্রয়োজন হচ্ছে। তো এই জন্য আমরা কি করব? তখন আমাদের যেখানে আমরা কন্টেন্টটা ইউজ করতেছি, আমরা কিন্তু আবারও বললাম যে আমাদের একটার মধ্যে একটা করা মানে কি ওইটা নিশ্চয়ই ক্লোজিং মতো সিস্টেম রাখতে হবে, তাছাড়া কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো তাহলে আমাদের কি করতে হবে? যখন আমরা একটা সেকশন মানে একটা শর্টকাটের মধ্যে অন্য কোনো শর্টকাটটা ইউজ করার জন্য কোনো কাজ করতে যাব, তখন আমাদেরকে ওর মধ্যে ডু শর্টকাটের মধ্যে কন্টেন্টটাকে ইউজ করতে হবে। যেমন আমরা এখন কন্টেন্টটাকে ইউজ করলে কি হয়তো বা সরাসরি এখানে আমরা ইকো করে দিচ্ছি তাই না? তখন কি করব? আমরা এটা ফাংশনের মধ্যে রাখবো, এইটুকুই পার্থক্য। তো সেটা আমি একটা এক্সাম্পল হিসাবে দিই। অন্য আরেকটা শর্টকাট তৈরি করি, খুব সিম্পল একটা শর্টকাট। যেরকম আমি বললাম যে ফাংশন সেকশন, ওই সেকশন নিয়ে মনে করেন একটা তৈরি করলাম। চালিয়ে চালবেন হয়ে গেলাম নাকি একদম চুপ?
তো তাহলে আমরা কি করলাম, সেকশন ফাংশন নামে একটা ফাংশন তৈরি করলাম, এবং যেটা আমরা কি করলাম ওইটাকে একটা সেকশন নামে একটা শর্টকাটে আমরা ওইটাকে রূপান্তর করলাম। ওকে, তো আমাদের কি করতে হবে, আমাদের প্যারামিটার দিতে হবে। সাপোজ আমরা প্যারা 1 দিলাম, প্যারা 2 দিলাম। এটা কিন্তু মানে না, আমরা ভালোভাবে তৈরি করি, এটা স্ট্যান্ডার্ড ওয়ে হলো না। কন্টেন্ট, ওকে, এবং কন্টেন্ট ইকুয়াল নাল দিয়ে দিই, তার সাথে আমাদের আবার প্রবলেম হবে। এইবার আমাদের কি, আমরা কিন্তু এইখানে সাপোজ আমরা কি করব, আমরা কোনো অ্যাট্রিবিউট ইউজ করব না, ঠিক আছে, আমরা জাস্ট আমরা এখানে কি করব, একটা কন্টেন্টটাকে ইউজ করব। ওকে, তো তাহলে আমাদের এইখানে কি করতে হবে, অবশ্যই আমাদের সেকশনটাকে বলে দিতে হবে, সেকশন ট্যাগটা আসুক, সেকশন, সেকশন ট্যাগ শুরু হলো, এবং এটা কি করতে হবে, সেকশন ট্যাগ শেষ করতে হবে। এইবার তার মাঝখানে কি হবে, তার মাঝখানে তো মূলত আমাদের কন্টেন্টটা আসবে, তাই না? এইবার কি হবে, এইখানে আমরা দিব, আমরা ডু শর্টকাটের মধ্যে দিব, একো করব ঠিক, এবং ডু শর্টকাট নামে একটা ফাংশন ইউজ করব। কি ফাংশনের নামটা কি বললাম, ডু শর্টকাট, এবং ডু শর্টকাটের মধ্যে কি দিব, কন্টেন্টটাকে দিব, এই যে কন্টেন্ট এইটাকে দিব। আমরা এমনি অবস্থায় যখন দিতাম তখন তো আমরা মনে করেন যে সেকশন সেকশন তার মাঝখানে শুধু একো করে দিলাম, কন্টেন্টটাকে একো করে দিলাম, তাই না? কিন্তু এখন আমরা জাস্ট কি করতে, ওইটাকে একটা ফাংশনের মধ্যে দিয়ে করতেছি, সেটা হলো ডু শর্টকাট। এই ডু শর্টকাটের মাধ্যমে কি হবে, যদি আপনি কোনো কন্টেন্ট দেন, এমনি কন্টেন্ট, ওই কন্টেন্টটি দেখাবে, এবং যদি ওর মধ্যে কোনো শর্টকাট থেকে থাকে তাহলে সেটা আমাদের শর্টকাট হিসেবে এক্সিকিউট করবে। আচ্ছা, তো এটা আমরা এবার একটু চেক করি। চেক করার জন্য আমরা কিছু সময় আগে যে শর্টকাটটা তৈরি করছি তার মধ্যে থেকে সেকশনটা আউট করে দেই। ওকে, কারণ আমাদের তো সেকশন দুইবার প্রয়োজন নাই, তাই না? আছে প্রয়োজন? আচ্ছা, তো তাহলে আমরা কি করব, শর্টকাটটার নাম কি, সেকশন। আমরা এই সেকশনের মধ্যে আমরা কি করব, এই যে বর্তমানে যে আগে যে শর্টকাটটা ছিল ওইটাকে ইউজ করব, এবং তারপর দেখবো যে আমাদের সেকশনটা আসলে আমাদের ওইভাবে আসছে কিনা। তো মনে করেন আমাদের নিউ পেজ যেটা আছে এইটাই আমরা একটু রিলোড করে দেখি যে আমাদের স্ট্রাকচারটা ঠিকই আছে, কারণ আমরা কিন্তু সেকশনটাকে আউট করে দিছি, তাই না? এখন দেখেন এর কোনো সেকশন আছে, এর কিন্তু কোনো সেকশন নেই, তাই না? জাস্ট কন্টেনারের মধ্যে রো। আমাদের দেখেন এটা কি আছে, শুরু আছে কি দিয়ে, এটা কন্টেনারের মধ্যে রো দিয়ে শুরু, তাই না? এর কোনো সেকশন নাই। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে হলো নিউ পেজের মধ্যে আছে, নিউ পেজ, নিউ পেজ। ওকে, তো এইটাকে আমরা এবার আপনারা বলেন তো, আমি সেকশন এটাকে কোথায় কিভাবে দিব, আমি চাচ্ছি, আচ্ছা মানে সেকশন ট্যাগের মধ্যে, সেকশন শর্টকাটের মধ্যে আমার এইটা থাকবে, সেকশন, তারপরে এই জিনিসটা, তারপরে ক্লোজিংটা। হ্যাঁ, তাহলে আমাদের এটা কি লিখবো, ফার্স্টে আমাদের সেকশনটা লিখে দিতে হবে, মানে ওইটা যে শর্টকাট নেম ওইটা শুরু করলাম, এবং কি করতে হবে আমাদের এখানে ওইটাকে আবার ক্লোজিং শর্টকাটটা দিতে হবে, সেকশন, এইটুকুই তো। ওকে, এবার আমরা এটাকে আপডেট দিই, তো দেখি এবার আমাদের এখানে কোনো পরিবর্তন আসে কিনা। কি সেকশন আসছে, আসছে না সেকশন? ওকে, এইবার দেখেন আমরা যদি ডু শর্টকাটটা না দিতাম তাহলে আমাদের কি পরিবর্তনটা আসতো। আমরা এখানে যখন কি করলাম, ডু শর্টকাট দিছি না, ডু শর্টকাটের মধ্যে কন্টেন্টটা দিয়েছি, এখন ডু শর্টকাটটা জাস্ট আমরা এখানে ডিলিট করে দিব। ডু শর্টকাটটা ডিলিট করে কি দিলাম, ডাইরেক্ট আমাদের একো করলাম কন্টেন্টটা কি। তো আমাদের তাহলে কি এখন শর্টকাটটা কাজ করবে, দেখি আমাদের কি আসে। শর্টকাট কি কাজ করে, জাস্ট শর্টকাটের নামটা দেখাই দিচ্ছে, তাহলে বুঝতে পারছেন এইটা হলো আমাদের শর্টকাটের মধ্যে শর্টকাট দেওয়ার যে একটা সাপোর্ট, সেটা হলো আমাদের ডু শর্টকাট। ডু শর্টকাটের মধ্যে আমাদের কন্টেন্টটাকে দিতে হবে। এই জিনিসটাকে কি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন? আমরা যদি শুধুমাত্র একো করে দিই কন্টেন্টে, তাহলে তার মধ্যে যদি কোনো সেকশন থাকে, সরি কোনো শর্টকাট থাকে, তাহলে ওটা কাজ করবে না, এখন যেমন করতেছে না, তাই না? বাট এইটাই যদি আমরা ডু শর্টকাট ফাংশনের মধ্যে কন্টেন্টটা দিই তখন আমাদের কাজ করবে। স্যার
স্যার এই যে কন্টেন্টটা ইউজ করছেন এই কন্টেন্টটা হচ্ছে উপরে এই যে দ্বিতীয় প্যারামিটারের যে কন্টেন্ট, দ্বিতীয় প্যারামিটারের কন্টেন্ট, কারণ এটা তো এই জন্যই তো আমাদের মাঝখানে কিছু দিলে সেটা পাচ্ছে, তাছাড়া তো ওইটা পাইতো না। স্যার ওই যে উপরে আমরা একটা শর্টকাট তৈরি করছি ওইটার হিসাবে নামগুলো সেম থাকবে যে এ টি আর তারপর না, এটা তো কোনো অ্যাট্রিবিউট রাখিনি আমরা, দেখেন এটা কিন্তু কোনো অ্যাট্রিবিউট নেই, কোনো অ্যাট্রিবিউট নেই, এটা জাস্ট আমাদের সেকশনই। আমি এখানে বলছি কন্টেন্ট মানে ব্লু শর্টকাটের মাধ্যমে কন্টেন্ট বলছি, তাহলে এটা পাচ্ছে উপর থেকে না? হ্যাঁ, উপরে ওইটাই পাচ্ছে, কারণ ওইটা পাচ্ছে কোথা থেকে দেখেন, আমি যে এখানে তো দিছি, আমরা এই যে সেকশন আমি একটু ফাঁকা ফাঁকা করে দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে সেকশন এটা শুরু হইলো, সেকশন এটা শেষ হইলো, তার মাঝখানে এটা কি আছে, এইটা হলো আমাদের আগের শর্টকাটটা, এইটাই মূলত কন্টেন্ট হিসেবে পাচ্ছে। আচ্ছা স্যার, সেকশনে তো একটা আইডি মনে হয় ছিল বা কিছু আইডি বা ক্লাস কিছু একটা ছিল, তো সেটা তো আসে নাই, ওইটা তো আউট করে দিছে। তো ওটা কি আমরা দিতে পারবো না? হ্যাঁ, দিতে পারবেন, কিন্তু আমি তো কোনো অ্যাট্রিবিউট রাখার অপশন রাখি না, এই জন্য পারতেছেন না। হ্যাঁ, আমি যদি এখানে দিয়ে দিই, এখানে সাপোজ আইডি দিয়ে দিলাম, আইডি ইকুয়াল, এর মধ্যে বলে দিলাম কি আমার ওই এটিটিআর, আমি ডাইরেক্ট ওই শর্টকাট এটিএসটা ইউজ করলাম না, সরাসরি দিয়ে দিচ্ছি আর কি, ডিফল্টভাবে কোনো কাজ করবে না। আর দাঁড়ান, ইংরেজি দেওয়ার দরকার আছে স্যার? আমি দিয়ে দিচ্ছি আর কি ওনার কথা মতো, জাস্ট চেক করার জন্য যে ওইটা কীভাবে দেওয়া যায় সেটা চেক করার জন্য। ঠিক আছে, আমি আইডিটা হিসাবে আইডি রাখলাম, জাস্ট ওইখানে যদি আমি এখন আইডিটা দিই আইডিটা দেখাবে। এখন কিন্তু দেখেন আইডি হিসাবে ব্ল্যাঙ্ক থাকবে, কিছুই দেখাবে না, কারণ আমার কিন্তু ডিফল্টভাবে কোনো আইডি দেওয়া নাই, এই জন্য আমাদের যে অফসেটটা ইলিগাল দেখাচ্ছে, কারণ আমরা আইডিটা দেই নাই। যদি এখন আইডিটা দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওইখানে দেখাবে, দেখতে পাবো। যেমন দেখেন আমাদের এই যে সেকশন, এই যে আইডি ইকুয়াল দেখছেন কীরকম হয়ে আছে, আইডি ইকুয়াল কিছুই নাই। বাট এইবার যদি আমরা এখানে কিছু একটা দিয়ে দিই, এটা দিব কোথা থেকে, ড্যাশবোর্ড থেকে, আইডি ইকুয়াল দিলাম হলো টেস্ট বেসড, এবং এখানে যদি এখন রিলোড করি তাহলে কি দেখতে পাবো, আইডি ইকুয়াল আমাদের কি টেস্ট বেসড আছে, তা আমি কি দিতে পারবো না? বুঝতে পারছেন কিভাবে? তো মূলত এইটাই হলো আমাদের শর্টকোডের যে মেন ব্যাপারটা। এবার এই শর্টকোডটাই আমরা আবার পরবর্তীতে কখন ইউজ করব, আমরা যখন ভিজুয়াল কম্পোজে যাব তখন। তো এই হিসাবে এইভাবে কিন্তু আপনি এখন যে কোনো সেকশনটাকে কিন্তু শর্টকোডের মধ্যে রূপান্তর করতে পারবেন না? স্যার ওইভাবে থাকলে কি সুবিধা, এইভাবে থাকলে কি সুবিধা? মানে আমরা ওই যে শর্টকাটের মধ্যে তো সেকশনটা ছিল না স্টাডি ভাবে, আর এখানে ওইটা ওইভাবেই থাকবে, কিন্তু এটা আমরা দিলাম শর্টকোডের মধ্যে। যদি শর্টকোডের ইউজের প্রয়োজন হয়, যেমন কখন প্রয়োজন হইতে পারে আপনাকে একটু বলি। আপনার হলো আছে অ্যাকর্ডিয়নে কিন্তু কয়টা পার্ট আছে, একটা পার্ট হলো বারবার লুপ আকারের মতো যায়, তাই না, একই জিনিস বারবার আসে। সুতরাং আপনি ওইটুকের জন্য কিন্তু একটা শর্টকাট বানাবেন, একটা শর্টকাট দেবেন ওইটুক যেটুক বারবার আসতেছে। আরেকটা শর্টকাট কি বানাবেন, তার উপরের কন্টেইনারগুলোর জন্য, যে আমাদের উপরে যে ক্লাস বা আইডি সহকারে যতটুকু আছে। তাহলে আপনি যে প্যারেন্ট যেই শর্টকাটটা আছে ওই শর্টকাটটুকু দিলেন, এবং তার মাঝখানে কি দিবেন, বারবার যতগুলো লুপের জন্য ওই শর্টকাটগুলো বারবার দিলেন, তাহলে কিন্তু আপনার একটা অ্যাকর্ডিয়ন হয়ে গেল। এই ক্ষেত্রে এই ধরনের আপনার কিছু ক্ষেত্রে আপনার হলো এরকম ডাবল শর্টকাটের প্রয়োজন হয়। এই জন্য আমি এইগুলো দেখাই রাখলাম, এইগুলো আপনাদের হয়তো প্রয়োজন পড়বে পরবর্তীতে, যখন আমরা কাজ করবো তখন আমাদের এরকম প্রয়োজন হইতে পারে। ওকে, তো তাহলে আমরা মোটামুটি শর্টকাটের জিনিসগুলো বুঝতে পারলাম যে এইভাবে কাজ করতে হয়। আচ্ছা, আর আমাদের শর্টকাটটা উপরের থেকে এটা রেখে দিতে হবে। ওকে, ঠিক আছে, তো আমরা এটা জাস্ট এক্সাম্পল হিসেবে রাখলাম। এখন দিলে আবার আমরা দেখবো যে আমাদের ডাবল সেকশন চলে আসছে, তাই না? আমাদের ডাবল সেকশন চলে আসছে। ডাবল সেকশন আসেনি কেন? ও ওই যে সেকশন, হ্যাঁ। আর এর নিচে কি জন্য এই পি গুলো আসছে বলেন তো? এই যে আমি নিচে না পাইছি না, নিচের জন্য। এইটাকে যদি এখন টেক্সটে যান তাহলে এরকম আছে, তবে এই যে নিচের লাইন মানে অটোমেটিক পি জেনারেট করে ফেলে, WP অটো পি এটাকে বলে। অটোমেটিক্যালি ওইটা অটোমেটিক পি জেনারেট করে দেয়।
যদি এখন আমরা এটাকে যদি এই যে এক লাইন করে ফেলি তাহলে কিন্তু আর এই সমস্যাটা থাকবে না। এখন সেভ করে দেখেন, এখন এই পি গুলো আমাদের আউট হয়ে যাবে। কি পি গুলো আউট হয়ে গেছে না? আউট হয়ে গেছে। তো তাহলে শর্টকাটের বিষয়গুলো ক্লিয়ার।